চল আমরা দুজনে কোথাও থেকে ঘুরে আসি। মামি যখন আমাকে কথাটা বলছেন তার মাত্র 2 সপ্তাহ আগেই তার সাথে লম্বা সময় পর দেখা হয়েছিল, কিন্তু তার কথা বলার ভঙ্গিতে কেউ বুঝবে না যে লম্বা একটা সময় আমাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। ওকুতামাতে দারুণ একটা জায়গা চিনি আমি। মামির চোখ দুটো চকচক করছে। আমাকে একরকম বাধ্য হয়ে রাজি হতে হয়। ওখানে আছে বিশাল একটা পাহাড়, আর তার চূড়ায় আছে এক ঐতিহাসিক মন্দির, সেটা অনেক বিখ্যাত। চারদিকের দৃশ্যটা দেখার মতো। তাজা বাতাসে বুক ভরে শ্বাস নিতে পারবি। দারুণ একটা সরাইও আছে পাহাড়ের উপরে। দুজনে চাইলে সেখানে কিছুদিন সময়ও কাটাতে পারি। কি বলিস? শুধুমাত্র আমরা দুজনে কোথাও ঘুরতে যাচ্ছি এই ভাবনাটাই অস্বস্তিকর লাগছে, কিন্তু আমার হাতটা নিজের হাতের মধ্যে শক্ত করে ধরে কথাগুলো বলছেন তিনি। অপেক্ষা করছেন কখন হ্যাঁ বলবো। মনে হচ্ছে যেন জোর করে আমাকে রাজি করাতে চাইছেন মামি। গত 2 সপ্তাহে বেশ কয়েকবার মরিসাকি বইঘরে এসেছি আমি। মূল কারণ অবশ্যই মামার দেওয়া সেই দায়িত্ব পালন করা, মোমোকো মামির কাছ থেকে তার ভাবনাটা জেনে নেয়া। দোকানে কাজ শেষে বাড়ি ফেরার পথে প্রায়ই মামার সাথে দেখা হয় আমার, কিন্তু মামি বইঘরের দোতলা ছেড়ে কোথাও যান না। আমি যখন আসি তখন অবশ্য খুব খুশি হন মামি, আমার জন্য আয়োজন করে রান্না করতে বসেন। আমি যখন এখানে ছিলাম দোতলার রান্নাঘরটা বড্ড বেশি ছোট বলে মনে হবার কারণে খুব বেশি কিছু রান্না করিনি কখনো, কিন্তু মামি সব ধরনের খাবার রান্না করেন। হিজিকি, টোফু দিয়ে গরুর মাংস, অক্টোপাস, ডাইকন, হর্স ম্যাকারেল গ্রিল, কিংবা লবণ দিয়ে পাইক ম্যাকারেল গ্রিল, ডাইকন দিয়ে মিসো স্যুপ, মূলা আর ভাজা টোফু ভাজি। লম্বা একটা সময় ধরে বাসায় রান্না করা কিছু না খাওয়ার কারণে এক পর্যায়ে পরে এগুলো খাওয়ার জন্যই মরিসাকিতে আসা শুরু করি। লাঞ্চের সময় অফিস থেকে ফোন দিলেই নববধূর স্বরে জিজ্ঞেস করেন মামি, আজকে কি খেতে ইচ্ছে করছে তোমার? তখন আমার মনে যেটার নাম আসে সেটাই বলে দিই। ঠিক আছে, হাসি মাখা কণ্ঠে কথাটা বলে কাজে লেগে পড়েন মামি। মামি, আপনি যা রান্না করেন সবই খেতে দারুণ লাগে। মন থেকেই কথাটা বললাম। ছোট ডাইনিং টেবিল ভর্তি নানা পদের রান্না। আসলে তুই সবসময় এত উৎসাহ নিয়ে খাস, এজন্যই ভালো লাগে। মামি নিজেও খাচ্ছেন আমার সাথে। ছোটোখাটো হলে কি হবে, তার মুখে রুচি আছে। আপনার হাতের রান্না সত্যিই চমৎকার। মৌলার আচারে কামড় দিয়ে বললাম। তুই রান্না করতে পারিস না? মাঝে মধ্যে করি, বেশি ভারী জিনিস না, যেমন ধরেন নুডলস বা পাস্তা। আপনি যেগুলো রাঁধেন তেমন কিছুই করি না। তাহলে তো সমস্যা, যখন বয়ফ্রেন্ড হবে তখন কি করবি? এটা সত্যি, রান্না দিয়ে কখনোই আমার কোনো বয়ফ্রেন্ডকে মুগ্ধ করার চেষ্টা আমি করিনি। কারোর জন্য রান্না করতে হবে ভাবলেই আমার এত লজ্জা লাগে যে শেষ পর্যন্ত কিছুই রান্না করা হয়ে ওঠে না। সে যাই হোক, আসল কথা হলো আমার যে অনেক সম্পর্ক ছিল বিষয়টা মোটেও এমন নয়। পুরুষরা আসলে খুবই সাধারণ হয়, যার কাছেই যাবি সবাই একই। ভালো মন্দ রান্না করে খাইয়ে অনায়াসে পটিয়ে ফেলতে পারবি। হেসে ফেললেন মামি। আমি তোকে শেখাবো, শুধু মনে রাখার চেষ্টা করিস। কোন ছেলের মনে কি চলে তা নিয়ে আমার তেমন কোনো ধারণা না থাকলেও দিব্যি টের পাচ্ছি মামি নিজেই রান্না দিয়ে আমার মন জয় করে নিচ্ছেন। মামার অনুরোধটা অবশ্য ভুলে যায়নি পুরোপুরি। মামিকে প্রায়ই এটা সেটা জিজ্ঞেস করি, কিন্তু কৌশলে আমার প্রশ্নগুলো এড়িয়ে যান তিনি। যদি বেশি চাপ দেই তখন বলেন, কি জানি মনে পড়ছে না। যতই চেষ্টা করি না কেন কিভাবে যেন ঠিকই বেরিয়ে যান, একদম ইল মাছের মতো পিচ্ছিল। আর তাছাড়া সবচেয়ে বড় ঝামেলাটা হলো এক বিষয় থেকে আরেক বিষয়ে যেতে তার সময়ই লাগে না, তাই ছাই দিয়ে চেপে ধরাও সম্ভব হচ্ছে না আমার পক্ষে। এরপর তো আছে রান্না। একবার সামনে খাবার পড়লেই আচমকা সব কিছু ভুলে যাই। প্রায় প্রতিবার এটাই ঘটে, তাই একদমই এগোতে পারিনি। তবে কিছু বিষয় অবশ্য জানতে পেরেছি। ড্রিঙ্ক করলে মুখ খুলে যায় মামির, সেই জন্যই সবসময় তার হাতে ড্রিঙ্কের গ্লাস তুলে দেওয়ার চেষ্টায় থাকি। ছোটবেলায় তিনি মা বাবাকে হারান। এক ফুপি এবং চাচার কাছে নিগাতাতে বড় হন। স্কুল শেষ করে ছোট একটা ফ্যাক্টরিতে কিছুদিন চাকরি করে 21 বছর বয়সে একাই পাড়ি জমান টোকিওতে। সেখানে বড়সড় পরিবর্তন আসে তার মধ্যে। এক উঠতি ফটোগ্রাফারের প্রেমে পড়ে যান। সত্যিই কি তাই? না জিজ্ঞেস করে পারি না। প্যারিসে বেশ কিছুদিন ছিলেন মামি, কারণ একটা কাজে তার বয়ফ্রেন্ডকে যেতে হয়েছিল সেখানে। তবে তিনিও যে সাথে যাচ্ছেন এই বিষয়ে বয়ফ্রেন্ডের সাথে আগে কোনো আলাপ করেননি। মামির জন্য অবশ্যই এটাই স্বাভাবিক। বয়স কম ছিল, সাধারণ একটা মেয়ে ছিলাম,
যার জীবন নিয়ে কোনো ধারণাই নেই। সমস্ত ধ্যান ধারণা ছিল বয়ফ্রেন্ডকে ঘিরে। পরবর্তীতে জানতে পারি জাপানে এক স্ত্রী আর বাচ্চা আছে তার। নিজের একটা সংসারের ইচ্ছে অনেক আগে থেকেই ছিল আমার, কিন্তু সেটা পাওয়ার জন্য অন্য কারো সংসার ভাঙতে হবে, এই বিষয়টা কখনোই মেনে নিতে পারিনি। ব্যাপারটা অনেক বাড়াবাড়ি হয়ে যেত। মামি গল্পটা বলার সময় দূরে অন্যদিকে তাকিয়ে থাকেন। একটা পর্যায়ে তিনি বুঝতে পারেন এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, তাই নিজেকে দূরে সরিয়ে নেন। স্বাভাবিকভাবেই তখন হৃদয় ভেঙে চুরে যায়। আর তখনই সাতোরু মামার সাথে তার পরিচয় হয়। পরিচয় হবার পর মনে হতে থাকে যে পাগলাটে লোকটার দেখভাল করা প্রয়োজন। মামাকে কিছু বিষয়ে সাহায্য করেন তিনি। তারপর অল্প কিছু দিনের মধ্যেই একে অপরের প্রেমে পড়ে যান দুজনে। এসবের কিছুই আগে জানতাম না আমি। মুগ্ধ হয়ে বললাম, তাদের সম্পর্ক যে এত পুরনো সেটাও অজানা ছিল। আসলে আমার অতীত সাতোরুর খুব অপছন্দ, এজন্যই এ ব্যাপারে খুব বেশি কথা বলে না, কাজ ঝাঁকিয়ে মামি বললেন। এর মাঝেই ঘটনাটা ঘটে। আমার এত ঘন ঘন মরিসাকি বই ঘরে আসার প্রকৃত উদ্দেশ্য ধরে ফেলেন তিনি। প্রায় প্রতি রাতেই একসাথে খাওয়া দাওয়া করি আমরা। গ্লাসের সাকেতে চুমুক দিতে দিতে মামি হাসি মুখেই জিজ্ঞেস করেন, কাজটার দায়িত্ব সাতোরু তাহলে তোকেই দিয়েছে, তাই না? মানে বুঝতে পারিনি। ভেতরে ভেতরে চমকে উঠলেও এমন ভাব দেখালাম যেন কিছুই বুঝতে পারছি না। লাভ হলো না অবশ্য। মামির চেহারায় স্পষ্ট হাসির রেখা ফুটে উঠেছে। সামনে ঝুঁকে আমার গালে চিমটি কাটলেন তিনি। ওর মাথায় কি ঘোরে তা আমি ভালো করেই জানি, কিন্তু তাকাকো, সত্য করে বলতো, আমার সাথে কথা বলতে কি তোর অস্বস্তি হয়? আমার হৃদস্পন্দন যেন বেড়ে গেছে। মামির আর কিছু বুঝতে বাকি নেই। এটা সত্যি যে আমার মধ্যে ছোট্ট একটা অংশ চায় না মামির সাথে কোনো প্রকার যোগাযোগ রাখতে। কোনোভাবেই এটা বলা যাবে না যে তাকে আমি অপছন্দ করি, কিন্তু কেউ যদি জিজ্ঞেস করে তাহলে এটাও বলতে পারবো না যে আমি তাকে খুব বেশি পছন্দ করি। আসলে মোমোকো মামিকে এখনও ওভাবে চিনিই না আমি। তবে কেউ তার রান্নার ব্যাপারে কিছু জিজ্ঞেস করলে এক বাক্যে স্বীকার করে নেব, সেটার কোনো তুলনা হয় না। সত্যি বললে মামিকে বুঝতে পারা প্রায় অসম্ভব কাজ। মামার ক্ষেত্রে অবশ্য এই কথাটা প্রযোজ্য, তাকে বুঝতেও সময় লেগেছিল। কিন্তু মোমোকো মামি একটু বেশিই অন্যরকম। মাঝে মাঝে মনে হয় তার সাথে যতই কথা বলি না কেন আমাদের মধ্যকার দূরত্বটা কমাতে পারবো না। মনে হয় যেন সেতুবিহীন কোনো নদীর দুপাশে দাঁড়িয়ে একে অপরের সাথে আলাপ করছি। সমস্যা নেই, আমি তোকে পছন্দ করি তাকাকো। আর বিষয়টা ভালো লাগলো যে তুই সৎ একজন মানুষ, মিথ্যা বলতে পারিস না। তোর পবিত্রতা দেখে ইচ্ছা হচ্ছে, ইস আমিও যদি এমন হতে পারতাম। আমি মোটেও তেমন কেউ নই। কেন যেন মনে হচ্ছে আমাকে তাচ্ছিল্য করে কথাটা বলেছেন তিনি। একটু অপমানিতই হলাম। কিন্তু মোমোকো মামি বললেন তিনি নাকি মন থেকেই কথাটা বলেছেন। আর আমি একটা মিথ্যার দুনিয়ায় বাস করি রে। মাথা নিচু করে রেখেছেন তিনি। মামিকে দেখে গত 2 সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো মনে হলো তার মনে কী চলছে তা কিছুটা হলেও ধরতে পারছি। কিন্তু তা ক্ষণকালের জন্য, পরক্ষণেই আবার হারিয়ে যায়। আবারও হাসি ফিরে আসে তার চেহারায়। বরাবরের মতো এক নিমিষেই কথা বলার বিষয় ঘুরিয়ে ফেললেন। আমাদের দুজনের একসাথে কোথাও সময় কাটাতে যাওয়ার প্রস্তাবটা তখনই দিয়েছেন। বছরের এই সময়ে প্রকৃতি একটু ঝিমিয়ে পড়ে, অর্থাৎ বিখ্যাত ট্যুরিস্ট স্পটগুলোতে ভিড় তুলনামূলক কম থাকে, তাই আমরা ইচ্ছে মতো সময় নিয়ে ঘুরতে পারবো। তুই কি কাজ নিয়ে বেশি ব্যস্ত? আমাকে চাপ দিতে শুরু করেন তিনি। না, কোম্পানিটা এই দিক দিয়ে ভালো, তেমন একটা চাপ নেই। তাহলে তো হলোই নাকি? মানে প্রথমে ভাবলাম না বলে দেই, কিন্তু তার চেহারায় কিছুক্ষণ আগে দেখা অভিব্যক্তিটা আমাকে চিন্তায় ফেলে দিয়েছে। অগত্যা রাজি হতে বাধ্য হলাম। আচ্ছা চলুন যাওয়া যাক তাহলে। বিষয়টা আমি ব্যাখ্যা করতে পারবো না যে কেন এক মুহূর্তের জন্য তাকে অনুভব করতে পেরেছিলাম। বিষয়টা শব্দ জুড়ে প্রকাশ করার মতো না, কিন্তু কেন যেন আমার মনে হলো মামির চেহারায় ক্ষণিকের জন্য ফুটে ওঠা সেই অভিব্যক্তিটা উপেক্ষা করা উচিত হবে না। মামির সাথে ঘুরতে যাওয়ার পরিকল্পনা হবার আগে স্যাভোরে ওয়াদার সাথে আরও 2বার দেখা হয়েছে। 2বারই মোমোকো মামির সাথে সময় কাটিয়ে বাসায় ফেরার পথে কফি খাওয়ার জন্য গিয়েছিলাম ওখানে। প্রথম দিনেই আমাকে বলেছিল যে ক্যাফেটায় প্রায় প্রতিদিনই আসে সে। মিথ্যা বলেনি। জানালার পাশে সেই চেয়ারটাতেই বসে বাইরে তাকিয়ে থাকে আনমনা ভঙ্গিতে। আসলে আমি নিজেও জানতাম না আমি ক্যাফেতে ওয়াদার সাথেই দেখা করতে যেতাম কিনা। বিশেষ করে উদ্দেশ্য নিয়ে ক্যাফেটায় যাই না আমি, কিন্তু ভেতরে ঢুকে ওয়াদাকে দেখে খুশি হয়ে যাই। হাত নেড়ে হ্যালো জানালাম।
ওর চেহারা দেখে মনে হচ্ছে যেন স্বপ্ন থেকে জেগে উঠেছে মাত্র। হেসে পাল্টা হ্যালো বলার আগে পাক্কা 5 সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল, যেন চিনতে চেষ্টা করছে। সামনের খালি সিটটার দিকে হাত দিয়ে ইশারা করলে সেটা গিয়ে বসে পড়লাম আমি। এরপর শুরু হলো কথা। বিশেষ কিছুই ছিল না, সাধারণ গল্প, তবুও এটাই আমাকে একটা প্রশান্তিতে ডুবিয়ে দিত। একবার তো ক্যাফে বন্ধ হওয়ার পর একসাথে বেরিয়ে রাজপ্রাসাদের ওদিকটা থেকে ঘুরে এসেছিলাম। আবার দেখা হবে, বাই। এভাবেই একে অপরকে বিদায় জানাই আমরা। কারো কাছেই অন্যজনের সাথে যোগাযোগ করার উপায় ছিল না। আদৌ আবার দেখা হবে কিনা সেটারও নিশ্চয়তা নেই। সেই রাতে মামির সাথে কথা বলার পর আমি তৃতীয়বারের মতো গেলাম ক্যাফেতে। কিন্তু এবারে ওয়াদা ছিল না ভেতরে। ও এখানেই থাকবে এমন কোনো কথা নেই। তবুও কেন যেন মন খারাপ লাগছে। মনে হচ্ছিল যেন বিনা কারণেই ক্যাফেতে এসে বসে আছি। নিজেকে বোঝালাম সবসময় সে এখানে থাকলেই বরং ব্যাপারটা ভীষণ অদ্ভুত দেখাতো। সেই রাতে কাউন্টারের উল্টো দিকের সিটে বসে ইনিয়ে বিনিয়ে ক্যাফের মালিকের কাছে ওয়াদার খবর জানতে চাইলাম। ভাবলাম তিনি আমাকে ওয়াদার সাথে কথা বলতে দেখেছেন, তাই হয়তো ওয়াদার কথা তার মনে থাকবে। সে কিছুটা চুপচাপ ধরনের কাস্টমার। ইদানিং সন্ধ্যা হতে না হতেই চলে আসে, কিন্তু আগে আসতো কি না জানি না। সে চুপচাপ না, তবে এটা ঠিক যে সবার সাথে কথা বলে না, ভদ্র। শুধরে দিলাম ক্যাফের মালিককে। আচ্ছা আচ্ছা, তবে বেশ লম্বা একটা সময় থাকে কিন্তু। এমন সময় পেছনের ঘর থেকে বের হয়ে এসে তাকানো একটা অদ্ভুত কথা বলল। সে তো তাকাকোকেই দেখতে আসে, তাই না? দুজনকে একসাথে দেখতে ভালোই লাগে কিন্তু। কয়েক সেকেন্ড মুখ হা করে তাকিয়ে থাকলাম ওর দিকে। তারপর রাগ করেই বললাম, কি যাতা বলছো? আরে রাগ করো না, কাজের মধ্যে আবার মশকরা কিসের তোমার? তাকানোকে ভাগিয়ে দিলেন ক্যাফের মালিক। সরি, দৌড়ে পালানোর সময় বলল ছেলেটা। কফির কাপে চুমুক দেওয়ার সময় তাকানোর বলা কথাটা নিয়ে আর একবার ভাবলাম। এটা তো তাকানোর নিছক কল্পনা, তাই না? নিশ্চয়ই ভুল হয়েছে ওর। কিন্তু কিন্তু এটা যদি সত্যি হয়? ওয়াদা চমৎকার ছেলে, মিশুক, ভদ্র স্বভাবের, রসবোধও ভালো, বইয়ের ব্যাপারে অনেক কিছু জানে, সব সময় নিজের ব্যক্তিত্ব জাহির করার চেষ্টা করে না বা নিজের কৌতুকে নিজেই জোরে জোরে হাসে না। এরকম ব্যক্তিত্বর কারণে নিশ্চয়ই অনেক মেয়েরই তাকে ভালো লাগে। আচ্ছা, আর আমার নিজের সম্পর্কে কি বলা যায়? এসব নিয়েই ভাবছি। এমন সময় খেয়াল করলাম ক্যাফের মালিক আমার দিকে তাকিয়ে আছেন। এভাবে কারো দিকে তাকিয়ে থাকার অভ্যাস পাল্টানো উচিত, বিশেষ করে মেয়েদের দিকে তাকিয়ে থাকার অভ্যাস, নয়তো ঝামেলায় পড়বেন কিন্তু। শীতল কণ্ঠে বললাম। স্বভাব সুলভ উচ্চ কণ্ঠে হেসে তাকানো যেদিকে গিয়েছে সেদিকেই পালালেন তিনি। চিন্তার বাঁধন ছিঁড়ে গেছে, তাই ওয়াদা আমাকে যে বইটার কথা বলেছে সেটা বের করে পড়ার চেষ্টা করলাম। পাহাড়ের উচ্চতায় মোমোকো মামির সাথে দেখা করে নিচে নেমে ভাগ্যক্রমে বইটা একটা তাকে পেয়ে গেছি। আমার হাতে বইটা দেখে মামা বললেন, ওটা ওরকম আহামরি কোনো লেখা না। সমস্যা নেই বলে মামার হাতে 100 ইয়েনের একটা নোট দিয়ে বের হয়ে আসি। ছোট একটা উপন্যাস, 200 পাতার মতো। সেদিন রাতে স্যাভরে বসে পড়েছিলাম কিছু দূর, বাকিটা বাসায় এসে ঘুমানোর আগে শেষ করে ফেলি। ওয়াদা যেমন বলেছিল তেমনই মন খারাপ করা একটা গল্প। গল্পের প্লটটা যুদ্ধ পরবর্তী জাপানের, সেই সময় সব কিছু যখন নতুন করে গড়ে উঠছিল। মূল চরিত্র মাতসুগোরো ইদা নামের এক ব্যর্থ লেখক। গল্পের শুরুতেই সুন্দরী এক মেয়ের সাথে তার পরিচয় হয়। মেয়েটা পাহাড়ের উপরে অবস্থিত মডার্ন নামের একটা ক্যাফেতে ওয়েট্রেস হিসেবে চাকরি করে। ইদার জন্য ব্যাপারটা ছিল এরকম, যাকে বলে প্রথম দর্শনে প্রেম। প্রথম দিকে মেয়েটা অবশ্য বিষয়টাকে অতটা গুরুত্ব দেয়নি, কিন্তু দিনের পর দিন ক্যাফেতে যেতে থাকে ইদা। এক পর্যায়ে নিজের ভালোবাসার কথা জানায় তাকে। কিছুদিন পর তার প্রস্তাব মেনে নেয় উকিও নামের হাসি খুশি মেয়েটা। যখনই মনে হতে শুরু করে এই সুখ চিরদিন থাকবে, ঠিক তখনই ঋণ দায়গ্রস্ত বাবাকে বাঁচাতে ধনী পরিবারের এক লোককে বিয়ে করতে বাধ্য হয় উকিও। ইদার নিজের ভবিষ্যতেরই কোনো ঠিক ঠিকানা না থাকায় বিয়ে থামানোর জন্য সে কিছুই করতে পারেনি। একাকিত্ব এবং বিষাদের আগুনে ভস্ম হয়ে ইদা মন প্রাণ দিয়ে উপন্যাস লিখতে শুরু করে। একটা ভাবনা ঘুরপাক খায় তার মাথায়, সোজে সে যদি লেখার মাধ্যমে বিখ্যাত হতে পারে তাহলে হয়তো উকিওকে ফিরে পাবে। ইদার বয়স যখন 30-এর কোটা পার হয়ে যাচ্ছিল
তখন সফল ঔপন্যাসিক হিসাবে খ্যাতি পেয়ে যায় সে। কিন্তু তার এই আনন্দ খুব বেশি দিন স্থায়ী হয় না। পরিচিত একজনের মাধ্যমে সে জানতে পারে যে এক মহামারীতে মারা গেছে উকিও। তখন থেকেই শুরু হয় ইদার অধঃপতন। মদ, নারী আর মাদকের নেশায় নিজেকে হারিয়ে ফেলে সে। কিন্তু এত কিছুর মাঝেও এক মুহূর্তের জন্য সে উকিওকে ভুলতে পারে না। বারবার যেতে থাকে সেই মডার্ন ক্যাফেতে। একদিন ক্যাফে থেকে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে পড়ে সে। কাশির সাথে উঠে আসে রক্ত। চেতনা লোপের আগে কেবল উকিওর স্মৃতিগুলোই ঘুরে ফিরে মনে পড়তে থাকে তার। প্রেমিকার প্রতি ইদার এই প্রচণ্ড রকমের আবেগ নাড়া দিয়ে যায় আমাকে। বইটা শেষ করার পর স্তব্ধ হয়ে যায়। গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে কাগজের উপর, ছোট ছোট দাগ বসে যায়। চাদর মুড়ি দিয়ে শুয়ে ভাবতে থাকি, ওয়াদার তাহলে একটা রোমান্টিক দিকও আছে। সেই রাতে স্বপ্নে মডার্ন ক্যাফের মালিকের ভূমিকায় নিজেকে দেখতে পাই। উকিওর কাঁধে হাত রেখে রাজি করানোর চেষ্টা করছি সে যেন ইদার সাথে চলে যায়।